হ্যালো এভরিওয়ান, শিক্ষাকোণ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবে। আজকের আলোচ্য বিষয় ভারতীয় শিক্ষার ইতিহাস থেকে জাতীয় শিক্ষা আন্দোলনের পর্যায় ও ব্যর্থতার কারণগুলি আলোচনা করব। এর আগে জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি আলোচনা করা হয়ে গেছে। এছাড়াও ভারতীয় শিক্ষার ইতিহাস থেকে বেশ কয়েকটি টপিক আলোচনা করা হয়ে গেছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। জাতীয় শিক্ষা আন্দোলনের পর্যায় ও ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। জাতীয় শিক্ষা আন্দোলনের বিভিন্ন পর্যায়। ঊনবিংশ শতকের শেষ দিকে ও বিংশ শতাব্দীর প্রথমার্ধে ভারতবর্ষে ইংরেজদের অত্যাচার, লাঞ্ছনা, বঞ্চনা, দমনপীড়ন নীতি ইত্যাদির বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল, যার বহিঃপ্রকাশ হিসেবেই বিভিন্ন আন্দোলনের সূত্রপাত ঘটে। এর মধ্যে জাতীয় শিক্ষা আন্দোলন একটি অন্যতম। এই আন্দোলনটি পর্যায়ক্রমে বিভিন্ন জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে বিস্ফোরকের ভূমিকা গ্রহণ করেছিল। শিক্ষাক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। শিক্ষাক্ষেত্রেও ইংরেজদের বঞ্চনা, অত্যাচার, দমন-পীড়ন নীতি এবং সাম্রাজ্যবাদী শিক্ষা ভারতীয়দের মধ্যে অসন্তোষ দানা বাঁধে এবং ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই জাতীয় শিক্ষা আন্দোলনের সূত্রপাত ঘটে। জাতীয় শিক্ষা আন্দোলন মূলত তিনটি পর্যায়ে বহিঃপ্রকাশ হয়েছিল। প্রথম পর্যায়ের আন্দোলনটি স্বদেশী এবং বয়কট আন্দোলন বা বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে মিশে গিয়েছিল। এছাড়াও যে সকল দিকগুলি আন্দোলনের ভিত্তিকে আরো শক্ত করেছিল সেগুলি হলো 1901 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের বোলপুরে আবাসিক ব্রহ্মচর্য বিদ্যালয় প্রতিষ্ঠা, 1903 খ্রিস্টাব্দে ভারতীয় তপবনের আদর্শে স্থাপিত স্বামী দয়ানন্দ সরস্বতীর ইঙ্গ বৈদিক কলেজ, 1903 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আহমেদাবাদের সরকারি নীতির তীব্র সমালোচনা করেন। 1905 সালের 8ই নভেম্বর 30 জন ছাত্র নিয়ে রংপুর জেলায় প্রথম জাতীয় বিদ্যালয় গঠন এবং পরের দিনই জাতীয় বিশ্ববিদ্যালয় গড়ে তোলা ইত্যাদি জাতীয় শিক্ষা আন্দোলনকে আরো উদ্বুদ্ধ করেছিল। ওই বছরের 16ই নভেম্বর রাজা পরিমোহন মুখোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এক নাগরিক সভায় বাঙালির রাজনৈতিক, সামাজিক, শিল্প সংস্কৃতির ক্ষেত্রে মনীষী বৃন্দদের আহ্বান করা হয়। এই সভায় একটি জাতীয় শিক্ষা পরিষদ গঠনের প্রস্তাব পাশ হয়েছিল। তৎকালীন সময়ে এই ঘটনাবলী জাতীয় শিক্ষার আন্দোলনের বীজ বপন করেছে। এছাড়াও তৎকালীন সময়ে জাতীয় আন্দোলন ও জাতীয় শিক্ষা আন্দোলনের ভিত্তিপ্রস্তর ছিল বাংলাদেশ। আন্দোলনকে দমন করার লক্ষ্যে লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা করেছিল। জাতীয় আন্দোলনের নেতারা বুঝে গিয়েছিল বঙ্গভঙ্গের উদ্দেশ্য হলো বাংলা তথা বাংলাদেশের সংহতি নষ্ট করা এবং সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে হিন্দু ও মুসলিমদের মধ্যে মনে প্রাণে পৃথক করার ষড়যন্ত্র। এই বাংলা ভাগের প্রতিবাদে গড়ে উঠেছিল স্বদেশী আন্দোলন বা বঙ্গভঙ্গ আন্দোলন। এই আন্দোলনের গুরুত্বপূর্ণ দিক ছিল বিদেশি দ্রব্য বর্জন, ইংরেজদের আদালত বর্জন করা, এছাড়াও বিভিন্ন সরকারি স্কুল কলেজগুলিকে পরিত্যাগ করা। সেই সময় রবীন্দ্রনাথ, রজনীকান্ত, মুকুন্দ দাশের জনজাগরণের গান বাংলার আকাশ বাতাস মুখরিত হয়েছিল। জনসভা, ধর্মঘট, বয়কটগুলিতে শিক্ষার্থীদের যোগদান জাতীয় শিক্ষা আন্দোলনকে বিশেষভাবে প্রভাবিত করেছে। অর্থাৎ তৎকালীন সময়ে জাতীয় আন্দোলন ও জাতীয় শিক্ষা আন্দোলনের মূল কেন্দ্র ছিল বাংলাদেশ তথা বাংলা। লর্ড কার্জন এই বাংলার শক্তিকে ভাঙার জন্য বঙ্গভঙ্গের ঘোষণা করেছে। সেই সময় জাতীয় আন্দোলনের নেতারা বুঝে গিয়েছিল বঙ্গভঙ্গের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের সংহতি নষ্ট করা এবং সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে হিন্দু ও মুসলিমদের বিভেদ সৃষ্টি করা। এই বাংলা ভাগের প্রতিবাদ হিসেবে স্বদেশী ও বয়কট আন্দোলন সূত্রপাত হয়। এই আন্দোলনের মূল বিষয়বস্তু ছিল বিদেশি দ্রব্য বর্জন করা, ইংরেজদের আদালত, অফিস, স্কুল কলেজ ইত্যাদি পরিত্যাগ করা। সেই সময় রবীন্দ্রনাথ, রজনীকান্ত, মুকুন্দ দাশের যে জনজাগরণের গান সেগুলো বাংলার মানুষকে মুখরিত করেছিল। তারা বিভিন্ন জনসভা, ধর্মঘট, বয়কটগুলিতে অংশগ্রহণ করত এবং শিক্ষার্থীরাও সেখানে যোগদান করে জাতীয় শিক্ষা আন্দোলনকে বিশেষভাবে প্রভাবিত করেছে। আন্দোলনের দ্বিতীয় পর্যায় 1911 থেকে 1922। পাঞ্জাবে সামরিক আইনের অত্যাচার এবং
মন্সফোর্ড সংস্কারের আপ্লুততা দেশের জাতীয় অনুভূতির শিখা জ্বালিয়েছিল। ঠিক তৎকালীন সময়ে মহাত্মা গান্ধী সেখানে উপস্থিত হন এবং এবং তিনি অহিংসা অসহযোগ আন্দোলন শুরু করে। 1920 সালে নাগপুর কংগ্রেসে পাশ করা রেজুলেশনটি সরকার দ্বারা সাহায্যপ্রাপ্ত বা নিয়ন্ত্রিত স্কুল ও কলেজ থেকে শিশুদের ধীরে ধীরে প্রত্যাহার করা এবং এই ধরনের স্কুল ও কলেজের জায়গায় বিভিন্ন প্রাদেশিক জাতীয় স্কুল কলেজ প্রতিষ্ঠার পরামর্শ দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়টি মূলত বাংলার বাইরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। 1920 সালে নাগপুরে যে কংগ্রেসের রেজুলেশনটি ছিল সেখানে স্পষ্টভাবে সরকার দ্বারা সাহায্যপ্রাপ্ত বা নিয়ন্ত্রিত স্কুল কলেজ থেকে ভারতীয় শিশুদের বের করে ভারতের প্রাদেশিক স্কুল কলেজগুলিতে ভর্তির কথা বলা রয়েছে। একটু আগেই বলা হলো দ্বিতীয় পর্বটি প্রথম পর্বের তুলনায় আরো ব্যাপক ছিল। এটি শুধু বেঙ্গল প্রেসিডেন্সির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বাংলা, মহারাষ্ট্র, পাঞ্জাব, গুজরাট, অন্ধ্র ও বিহার সহ সমগ্র ভারতবর্ষেই কার্যত এই আন্দোলন ছড়িয়ে পড়ে এবং এই পর্বে হিন্দু ও মুসলমান উভয়েই অংশগ্রহণ করেছিল। জাতীয় শিক্ষা আন্দোলনের দ্বিতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো, জাতীয় শিক্ষা আন্দোলনের দ্বিতীয় পর্বের সূত্রপাত ঘটে আলিগড়ে। শিক্ষক ও শিক্ষার্থীরা উভয়েই ব্রিটিশ সরকারের অজাতীয় পাঠ্যক্রম এবং দেশ বিরোধী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ করে। আবেগ ও অনুভূতি হারিয়ে যাওয়ার সাথে সাথে প্রথম পর্যায়ের যৌক্তিকতা দেখা যায়। সাধারণ মানুষ এই জাতীয় শিক্ষার সুস্পষ্ট উদ্দেশ্য জানতে পারে। এই সকল বিষয়বস্তুগুলি দ্বিতীয় পর্যায়ের আন্দোলনকে প্রভাবিত করেছিল। তৃতীয় পর্যায় 1930 থেকে 1938। জাতীয় শিক্ষা আন্দোলনের তৃতীয় পর্যায়টি 1930 সালে গান্ধীজি দ্বারা চালু করা আইন অমান্য আন্দোলনের সঙ্গে মিশে যায়। যদিও জাতীয় শিক্ষা আন্দোলনের অস্তিত্ব কার্যত অসহযোগ আন্দোলনের আবাসনের সাথে শেষ হয়ে যায়, তবুও এটি আরো কিছু সময়ের জন্য অব্যাহত ছিল। আন্দোলনের তৃতীয় দফা বাস্তবতার চেয়ে তাত্ত্বিক এবং বিমূর্ত ছিল। তৃতীয় পর্যায়ে শিক্ষামূলক স্কিম এবং পরিকল্পনা দ্বারা চিহ্নিত করা হয়েছে। এই পর্যায়ে গান্ধীজির মৌলিক শিক্ষা তার বিখ্যাত পরিকল্পনার কথা তুলে ধরেন। তৃতীয় পর্যায়টি কারিগরি ও বৃত্তি শিক্ষার সঙ্গে সচেতনতার দ্বারা চিহ্নিত করা হয়েছিল। জাতীয় পরিকল্পনা কমিটি 1938 সালে শিক্ষার জন্য একটি জাতীয় পরিকল্পনা গঠন করে। এই নতুন সাংবিধানিক অধীনে 9টি প্রদেশে ক্ষমতায় আসার সাথে সাথে জাতীয় কংগ্রেস এটি শুরু করেছিল। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাদুর্ভাবের কারণে জাতীয় শিক্ষা আন্দোলনের পরিকল্পনাটি বাস্তবায়িত হয়নি, কিন্তু নিঃসন্দেহে ভারতের পরবর্তী শিক্ষাগত উন্নয়নকে প্রভাবিত করেছিল। বিশেষ করে সার্জেন্ট রিপোর্ট নামে যে পরিচিত ভারতের যুদ্ধ পরবর্তী শিক্ষার উন্নয়ন সম্পর্কিত সিএবিইর রিপোর্টটি বিশেষ উল্লেখযোগ্য। সার্জেন্ট রিপোর্টে ভারতীয় শিক্ষার মান উন্নয়নের জন্য প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা, শিক্ষক শিক্ষণ, বৃত্তি ও কারিগরি শিক্ষা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন সুপারিশও উল্লেখ ছিল। এবার আলোচনা করা হবে দ্বিতীয় পর্বটি, ভারতীয় শিক্ষা আন্দোলনের ব্যর্থতার কারণ। জাতীয় শিক্ষা আন্দোলনের ব্যর্থতার কারণ খুঁজে বের করা খুব বেশি কঠিন ছিল না। অনেকগুলো কারণ জাতীয় শিক্ষা আন্দোলনকে ব্যর্থ করেছিল। সেগুলি হলো, 1 নম্বরে রয়েছে আবেগপ্রবণ। জাতীয় শিক্ষা আন্দোলনের বেশিরভাগ ক্ষেত্রই এখানে আবেগ হবে দ্বারা পরিচালিত হয়েছিল। আবেগের জন্য যৌক্তিকতার ভিত্তি তেমন ছিল না, বিশেষ করে প্রথম পর্যায়ে। যে কোনো আবেগই বেশি দিন টেকে না, ফলে যুক্তির পরিবর্তে আবেগ এই আন্দোলনকে বেশি দিন দীর্ঘস্থায়ী করতে পারেনি। আবেগ কখনোই কোনো আন্দোলনকে দীর্ঘস্থায়ী করতে পারে না। যৌক্তিকতা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দরকার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বঙ্গভঙ্গ রদ। 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন স্থগিত বা রুদ্ধ হয়ে গিয়েছিল। বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার ফলে জাতীয় শিক্ষা আন্দোলনও দুর্বল হয়ে পড়ে। অনির্দিষ্ট লক্ষ্য। জাতীয় শিক্ষা আন্দোলন তৎকালীন সময়ে সুনির্দিষ্ট কোনো লক্ষ্যকে সামনে রেখে গড়ে ওঠেনি,
বিক্ষিপ্ত লক্ষ্য নিয়ে আন্দোলন বেশি দূর এগোতে পারে। যে কোনো কাজের জন্যই সুনির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন। আন্দোলনের কোনো নির্দিষ্ট লক্ষ্য না থাকায় এই আন্দোলনটি ব্যর্থ হয়ে গিয়েছিল। অর্থনৈতিক অভাব। যে কোনো কাজ বা বিষয়বস্তুর জন্য অর্থের প্রয়োজন। অর্থনৈতিক অনটন ছিল জাতীয় শিক্ষা আন্দোলনের অন্যতম একটি প্রতিকূলতা। কিছু উদার হৃদয়ের জমিদারের স্বেচ্ছা অনুদানের ভিত্তিতেই দেশের কোটি কোটি মানুষের শিক্ষা পরিচালনা হতে পারে না, কারণ অল্প সংখ্যক লোকের অনুদান দিয়ে সারা ভারতবর্ষের শিক্ষা পরিচালনা করা সম্ভব নয়। এর মধ্যে তাদের কেউ কেউ আন্দোলনের সময় আর্থিক সহায়তা বন্ধ করে দেয়, ফলে এই বিরাট দেশের শিক্ষা ব্যবস্থা মুষ্টিমেয় ব্যক্তির দানের দ্বারা বেশি দিন চলতে পারেনি। এখানে বলা হয়েছে পরাধীন ভারতে অর্থের জন্য জাতীয় শিক্ষা আন্দোলন ব্যাহত হয়েছিল। তৎকালীন সময়ে কিছু সহৃদয়বান ব্যক্তি এবং জমিদাররা আর্থিক সাহায্য করতেন শিক্ষা পরিচালনার জন্য। এর মধ্যে আন্দোলনের সূত্রপাত ঘটলে কিছু কিছু ব্যক্তি বা জমিদাররা সেই অনুদান বন্ধ করে দেয়। এর ফলে শিক্ষা ব্যবস্থা এবং জাতীয় আন্দোলন দুটোই ব্যাহত হয়েছিল। সরকারি দমন নীতি। ইংরেজ সরকারের দমন-পীড়ন নীতি জাতীয় শিক্ষা আন্দোলনের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কার্লাইস ও পেডলার সার্কুলার জাতীয় শিক্ষার প্রসারকে ব্যাহত করেছিল। তৎকালীন সময়ে সরকারি দমন-পীড়ন এবং নির্যাতন এত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল যে বিভিন্ন আন্দোলনগুলির পাশাপাশি জাতীয় শিক্ষা আন্দোলনের প্রসার ব্যাহত করেছিল কার্লাইস ও পেডলারের সার্কুলার, যেখানে শিক্ষার্থীদের সরাসরি কোনো আন্দোলনের সঙ্গে যুক্ত না থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নেতৃবৃন্দদের মতবিরোধ। জাতীয় শিক্ষার আন্দোলনকে প্রভাবিত করার জন্য যে সকল নেতৃবৃন্দ ছিলেন তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। জাতীয় শিক্ষা আন্দোলনকে প্রভাবিত করার জন্য যে সকল নেতৃবৃন্দ ছিলেন তাদের মধ্যে মতবিরোধের সৃষ্টি হয়েছিল। এই মতপার্থক্য আন্দোলনের গতিবিধিকে দুর্বল করে দিয়েছে। যারা জাতীয় শিক্ষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যেই মতপার্থক্য লক্ষ্য করা যায়। এই মতবিরোধিতা আন্দোলনের গতিবিধিকে দুর্বল করে দিয়েছিল। সাম্প্রদায়িকতা। এক শ্রেণীর ভারতীয়, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ভুক্ত জনগণ জাতীয় শিক্ষা আন্দোলনের প্রতি সহানুভূতিশীল ছিলেন না। তারা সাম্প্রদায়িকতার অজুহাতে শিক্ষা আন্দোলন থেকে বিরত ছিলেন। ইংরেজরা তাদের ঔপনিবেশিক সাম্রাজ্য বজায় রাখার জন্য সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়। লাস্ট পয়েন্ট, রাজনীতি নির্ভর। প্রথম দিকে জাতীয় শিক্ষা আন্দোলনের নিজস্বতা থাকলেও পরবর্তীকালে সম্পূর্ণভাবে রাজনীতির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক প্রতিবন্ধকতার জন্য জাতীয় শিক্ষা আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হয়। জাতীয় শিক্ষা আন্দোলনের প্রথম দিকে নিজস্বতা থাকলেও পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। এর প্রভাবে বিভিন্ন রাজনৈতিক সমস্যা ও প্রতিবন্ধকতার জন্য জাতীয় শিক্ষা আন্দোলনের মূল উদ্দেশ্য সেখান থেকে সরে যায়। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।